দেখো আজকে আমরা যেটি পড়ব সেটি হলো ভারতের জনসংখ্যা। তো তোমাদের গ্রুপে আগেই আমি পিডিএফ পাঠিয়ে দিয়েছি অলরেডি। তো ভারতের জনসংখ্যা থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি তোমাদের এখানে ভালো মতো বুঝিয়ে দিচ্ছি একদম। তোমরা যদি ভিডিওটি টোটালটা দেখে নাও তাহলে তোমাদের কিন্তু সেই যদি পিডিএফে কোথাও যদি প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের যে প্রথম প্রশ্ন রয়েছে সেটি হলো ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ লেখো। এখানে টাইপ মিস্ট রয়েছে, লেখো হবে। হ্যাঁ, অর্থাৎ ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ লেখো। অর্থাৎ আমাদের যে ভারত দেশটি রয়েছে এই ভারত দেশটির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জনবসতি যেমন লক্ষ্য করা যায়, তেমনি বিভিন্ন জায়গায় লোকের বসবাসও কিন্তু কম বেশি হয়। কোনো জায়গায় লোক সংখ্যা বেশি প্রচুর পরিমাণে বসবাস করে, আবার কিছু কিছু জায়গা রয়েছে যেখানে মাঝারি ধরনের লোক সংখ্যা রয়েছে, আবার কিছু কিছু জায়গা রয়েছে যেখানে খুব অল্প পরিমাণ জনসংখ্যা কিন্তু রয়েছে। অর্থাৎ ভারতের বিভিন্ন প্রাকৃতিক হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, বিভিন্ন কারণের জন্য কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় লোক সংখ্যার বসবাস কিন্তু থাকে। তো বিভিন্ন জায়গায় এই বিভিন্ন ধরনের জনবসতি বা জনসংখ্যা থাকার পেছনে অবশ্যই বেশ কিছু কারণ থাকে। তো এই কারণগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটি হলো প্রাকৃতিক কারণ আর একটা হলো অর্থনৈতিক কারণ। অর্থাৎ কোনো একটি স্থানে জনসংখ্যা বা জনবসতি গড়ে ওঠার পেছনে প্রাকৃতিক কী কী কারণ কাজ করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাকৃতিক যে কারণগুলো রয়েছে তার মধ্যে ভূপ্রকৃতি রয়েছে, নদ নদী রয়েছে, জলবায়ু রয়েছে, মাটি রয়েছে, আর হলো বনভূমি কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু প্রাকৃতিক কারণ হিসাবে কিন্তু কোনো একটি স্থানের জনসংখ্যা বা জনবসতি গড়ে ওঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন কিন্তু করে। দেখো এখন আমরা এখানে একটি পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। তো প্রথম পয়েন্ট কি রয়েছে, ভূপ্রকৃতি। তো আমরা কিন্তু আগেই ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ পড়ে এসেছি, সেখানে কিন্তু দেখেছি ভারতের সমগ্র ভূপ্রকৃতিকে কিন্তু ভারতের ভূপ্রাকৃতিক গঠন অনুসারে একে বা ভৌগোলিক অবস্থান অনুসারে একে কিন্তু 7টি ভাগে ভাগ করা গিয়েছে। যেমন উত্তরে বিশাল পার্বত্য অঞ্চল রয়েছে, তার দক্ষিণের দিকে রয়েছে কিন্তু বিশাল সমভূমি অঞ্চল, এবং তার দক্ষিণ দিকে রয়েছে মালভূমি অঞ্চল, এবং মালভূমি অঞ্চলের পূর্ব দিকে পশ্চিম দিকে কিন্তু রয়েছে উপকূলীয় সমভূমি অঞ্চল। তার সঙ্গে ভারতের পশ্চিম দিকে রয়েছে রাজস্থান মরুভূমি বা মরুভূমি অঞ্চল, আর একদম ভারতের উত্তর পূর্ব দিকে যদি দেখি সেখানে কিন্তু উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল কিন্তু রয়েছে। আর একদম আরব সাগর আর বঙ্গোপসাগরের মধ্যে কয়েকটি দ্বীপ রয়েছে, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মিনিকয় দ্বীপপুঞ্জ, এই কয়েকটি দ্বীপ অঞ্চল কিন্তু রয়েছে, যেগুলো ভারতের সমগ্র ভৌগোলিক বিস্তারের মধ্যে বলো বা ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের মধ্যে কিন্তু রয়েছে, যেগুলো ভারতেরই অংশ। তো এই সমস্ত জায়গায় কিন্তু সমান অনুপাতে লোকজন বসবাস করে না বা লোক সংখ্যা অবস্থান করে না। অর্থাৎ যদি আমি সহজভাবে ধরে নিই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতজন লোক বসবাস করে, সিকিমে, আসাম, দার্জিলিং, সেখানে কিন্তু সিকিম, আসাম, সেখানে কিন্তু ততটা পরিমাণে লোকজন বসবাস করে না। অর্থাৎ জায়গা বিশেষে কিন্তু লোক সংখ্যার বসবাসের হেরফের বা তারতম্য কিন্তু হয়। এই যে লোক সংখ্যার বা জনসংখ্যার বসবাসের যে তারতম্য বা হেরফের, একেই কিন্তু জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ কিন্তু আমরা বলবো। অর্থাৎ জনসংখ্যা যে বসবাস করছে সেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন। তো ফার্স্ট পয়েন্ট রয়েছে প্রাকৃতিক কারণের মধ্যে ভূপ্রকৃতি। তো আমরা লক্ষ্যই করলাম ভূপ্রাকৃতিক দিক থেকে সমগ্র ভারতকে কয়েকটি ভাগে ভাগ করা গিয়েছে, এবং এই যে ভূপ্রাকৃতিক বিভাগগুলো রয়েছে তার মধ্যে বেশ কিছু প্রাকৃতিক অঞ্চল রয়েছে
যে সমস্ত জায়গায় জনসংখ্যা বসতি গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী। যেমন আমরা যদি ধরে নিই সমভূমি অঞ্চল, তারপরে যদি আমরা ধরে নিই পশ্চিম ও পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চল, তারপরে যদি আমরা ধরে নিই মালভূমি অঞ্চল, এই সমস্ত জায়গায় কিন্তু জনসংখ্যা যে হারে অবস্থান করবে বা যতজন লোক বসবাস করবে, আমাদের উত্তরের পাহাড়ি অঞ্চল অর্থাৎ পার্বত্য অঞ্চল, ঠিক তেমনই উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল আর মরুভূমি অঞ্চলে কিন্তু সেই পরিমাণ লোকজন বসবাস কিন্তু করবে না। তাহলে সেখানে কী হবে, আলটিমেট জনসংখ্যার পরিমাণ কম হবে, অর্থাৎ জনসংখ্যার কম বেশি হবে, অর্থাৎ এক জায়গায় জনসংখ্যা বেশি থাকলো আরেক জায়গায় কিন্তু জনসংখ্যা কম থাকলো। তার ফলে কী হলো, জনসংখ্যা বন্টন কিন্তু হলো বা জনসংখ্যার তারতম্য কিন্তু হলো। তো ভারতের ভূপ্রকৃতি হলো জনসংখ্যা বন্টনের তারতম্যের একটি অন্যতম কারণ। ভূপ্রাকৃতিক বিভাগের ওপর ভিত্তি করেই কিন্তু এই জনসংখ্যার হেরফের কিন্তু হয়। তারপরে দেখো রয়েছে নদ নদীর সংখ্যা। এই নদ নদীর সংখ্যা আমরা যদি দেখি বা নদ নদী যদি কোনো একটি স্থানে জনবসতি গড়ে ওঠার ক্ষেত্রে কী বিশেষ ভূমিকা পালন করে, যদি এই ভাবনা চিন্তাটি আমরা করি, তাহলে আমরা লক্ষ্য করব আজ থেকে বহু বছর আগে অর্থাৎ প্রাচীনকালের দিকে যদি দেখি, তখনকার সময়ে আমাদের বাড়িতে এখন যেমন প্রত্যেকের বাড়িতে নলকূপ রয়েছে বা টেপ রয়েছে জল তোলার জন্য ভূগর্ভস্থ থেকে, তখনকার সময়ে কিন্তু এরকম প্রতিটি বাড়িতে বাড়িতে কিন্তু নলকূপ বা টেপ বা জল ভূগর্ভ থেকে জল তোলার কোনো মেশিন বা যন্ত্র কিন্তু ছিল না। তো তখনকার সময়ে কিন্তু লোকজন জনসংখ্যা বা মানুষজন বসবাস করতো মূলত কোনো পুকুরকে কেন্দ্র করে, কোনো কূপকে কেন্দ্র করে বা কোনো নদ নদীকে কেন্দ্র করে। যেহেতু তাদের পানীয় জলের যোগান অক্ষুণ্ণ রাখার জন্য বা অর্থাৎ তারা যাতে পান করার জন্য এবং নিজেদের প্রয়োজনীয় অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো পরিচালনা করার জন্য পর্যাপ্ত পরিমাণে জলের যোগান থাকে, সেই জন্য কিন্তু তারা বিভিন্ন নদ নদীকে বা কোনো জলাশয়কে কেন্দ্র করে কিন্তু তারা বসতি গড়ে তুলত। তাহলে স্বাভাবিকভাবেই যেখানে নদ নদীর সংখ্যা বেশি থাকবে বা যেখানে জলাশয় বা জলাশয়ের যোগান বেশি থাকবে, সেখানে কী হবে, লোক সংখ্যার বসতিও কী হবে, অবশ্যই বেশি হবে। অর্থাৎ সেখানে কী হবে, লোকজন বেশি পরিমাণে কিন্তু বসবাস করবে। যেখানে জলের পরিমাণ কম থাকবে সেখানে কিন্তু জনসংখ্যার বসবাসও কিন্তু কম থাকবে। যেমন মরুভূমি অঞ্চল, সেখানে কিন্তু জল বিশেষ থাকে না, যেহেতু পানীয় জলের অভাব থাকে সেহেতু সেখানে কিন্তু লোক সংখ্যার বসতিও কম হয়। এমনকি সেখানে তাদের বসবাসের জন্য যে প্রয়োজনীয় কাজগুলো রয়েছে, যেমন কৃষিকাজ করার জন্য যে পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন, সেই জলও কিন্তু সেখানে পাওয়া যায় না। সেই জন্য সেখানে কিন্তু লোক সংখ্যার বসতিও কম হয়। তো এই নদ নদীর সংখ্যার ওপর ভিত্তি করেও কিন্তু বা জলাশয়ের ওপর ভিত্তি করেও কিন্তু অনেক সময় জনসংখ্যা তারতম্য কিন্তু হয়। অর্থাৎ যেখানে নদ নদী বা জলাশয়ের প্রাধান্য বেশি থাকবে বা জলাশয় বা জলের যোগান বেশি থাকবে, সেখানে কিন্তু লোকজন বেশি পরিমাণে বসবাস করবে। আর যেখানে জলের যোগান অর্থাৎ জলের যোগান থেকে যতটা দূরের দিকে যাব তত সেখানে কিন্তু জনসংখ্যার বসতি বা জনসংখ্যার পরিমাণে কিন্তু কমতে থাকবে। আর সবসময় মনে রাখবে, যেখানে জনবসতি বেশি পরিমাণে থাকবে সেখানে কিন্তু জনসংখ্যার পরিমাণটাও কিন্তু বেশি থাকবে। কারণ বসতি থাকলে কী হবে, সেখানে লোকজনের প্রাধান্য থাকবে। জনবসতি যদি গড়ে না ওঠে সেখানে তো লোকজন থাকবে না, সেখানে অবশ্যই কিন্তু লোকজন থাকবে না। তো নদ নদী কিন্তু কোনো একটি স্থানের জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর রয়েছে জলবায়ু। যেমন ভূপ্রাকৃতিক বিভাগ, নদ নদী কোনো একটি স্থানে জনসংখ্যা বা জনবসতি গড়ে ওঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, তেমনি জলবায়ু কিন্তু কোনো একটি স্থানে জনবসতি গড়ে ওঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। মূলত আমাদের যে ভারত দেশটি রয়েছে সেটি ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। সেহেতু এখানকার পরিবেশটা যেমন উষ্ণ রয়েছে তেমনও কিন্তু শীতলও রয়েছে। অর্থাৎ আমাদের
যদি এখানকার ঋতু বৈচিত্র্যটা দেখি তাহলে আমরা কিন্তু 4টে ঋতু কিন্তু প্রাধান্য দেখতেই পাই। যে 4টে ঋতু রয়েছে, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, শীতকাল, 4টে ঋতুরই কিন্তু প্রাধান্য পায়। কিন্তু যারা নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশের মধ্যে বসবাস করবে, সেখানে কিন্তু এই 4টে ঋতুর প্রাধান্য কিন্তু পাবে না। অথবা ক্রান্তীয় অঞ্চল বা 33.5 ডিগ্রি উত্তর হোক বা দক্ষিণ অক্ষরেখা থেকে যদি আরও উপরের দিকে যায় 60 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষরেখায়, সেখানে কিন্তু যারা বসবাস করবে তারা কিন্তু এই 4টে ঋতুর প্রাধান্য কিন্তু থাকবে না। তো সেখানেও কী হবে, একটি ঋতুরই প্রাধান্য কিন্তু লক্ষ্য করা যাবে। তো জলবায়ুর উপর ভিত্তি করে কোনো কোনো স্থানে কিন্তু জনসংখ্যার লক্ষ্য করা বা জনবসতি গড়ে ওঠে। যেমন শীত প্রধান দেশগুলোতে জনসংখ্যার পরিমাণ কী হবে বা জনবসতির পরিমাণ খুবই কম হয়। যদি আমি ভারতের ক্ষেত্রে লক্ষ্য করি, তো ভারতের ক্ষেত্রে যদি আমি দেখি 23-23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটি আমাদের ভারতের প্রায় মিডিল বরাবর কিন্তু গিয়েছে। তো দক্ষিণ ভারতের দিকে যদি যাই, দক্ষিণ ভারতের কিন্তু জলবায়ু অত্যন্ত রুক্ষ প্রকৃতির, অনেকটাই রুক্ষ প্রকৃতির। মূলত সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেটুকু বাদ দিয়ে দক্ষিণ ভারতের যে মিডিল পোর্শনটা রয়েছে সেখানকার যদি জলবায়ু দেখি সেটা কিন্তু অনেকটা রুক্ষ প্রকৃতির। এবার 33.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে যত আমি উপরের দিকে যাব, বিশেষ করে পার্বত্য অঞ্চলে যেখানে রয়েছে বিশাল পাহাড়ি অঞ্চল রয়েছে, সেখানকার জলবায়ু কিন্তু আবার ঠান্ডা প্রকৃতির। যেমন সিকিম রয়েছে, গ্যাংটক রয়েছে, দার্জিলিং রয়েছে। এখানে কিন্তু আমরা যেখানে বসবাস করি সেখানকার শীতকালে যেরকম ঠান্ডা থাকে, ওইখানে কিন্তু এর থেকে বেশি ঠান্ডা থাকে। তো লোক সমাজে কথা রয়েছে যে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন দার্জিলিং, গ্যাংটকে যারা বসবাস করে তারা সেখান থেকে সমভূমিতে নেমে আসে। কারণ কি, সেই সময় সেখানকার যে ওয়েদার বা জলবায়ুটা থাকবে সেটা কিন্তু বসবাসের পক্ষে খুবই উপযোগী। খুব কম সংখ্যক লোকই কিন্তু সেখানে বসবাস করে। তো জলবায়ুর তারতম্যের জন্য কী হলো, জনসংখ্যার হেরফের হলো। শীতপ্রধান দেশে দার্জিলিং, গ্যাংটকে জনসংখ্যা যেমন কম, ঠিক তেমনই আমাদের ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের যে বিশেষ করে আমাদের বিহার রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু জলবায়ু মনোরম প্রকৃতির হওয়ার দরুন এখানে কিন্তু জনসংখ্যা বেশি। কিন্তু দক্ষিণ ভারতের দিকে যদি যাই আমরা, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, সেখানে কিন্তু জনসংখ্যার পরিমাণ ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু অনেকটাই কম। সেই দিক থেকে যদি আমরা দেখি, ভারতের সবথেকে জনঘনত্বপূর্ণ রাজ্য যেমন বিহার রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে দ্বিতীয় স্থানে, সবই কিন্তু আমাদের মধ্য ভারতের মধ্যেই রয়েছে। আবার জনঘনত্বের দিক থেকে একদম নিম্নতম রাজ্য যদি আমরা ধরি, ওদিকে অরুণাচল বলো, সিকিম বলো, এই সমস্ত জায়গায় কিন্তু জনসংখ্যা খুবই আবার কম কিন্তু রয়েছে। তো জলবায়ুর তারতম্যের উপর ভিত্তি করেই কিন্তু অনেকটা জনসংখ্যা বা জনবসতি নির্ভর করে। আর জনবসতি যেখানে কম হবে সেখানে জনসংখ্যার প্রাধান্য কী হবে, কম হবে। তারপরে রয়েছে দেখো মাটি বা মৃত্তিকা। মৃত্তিকাও কোনো একটি স্থানে জনসংখ্যা বা জনবসতি গড়ে ওঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। যদি আমি দেখি, আমাদের মধ্য ভারতের মধ্যে দিয়ে যে বিশাল নদী প্রবাহিত হয়েছে গঙ্গা, এই গঙ্গা নদীতে যখন বন্যা হয় তখন গঙ্গা নদীর জল নদীর দুই কূলে প্লাবিত হয়। নদীর দুকূলে যখন প্লাবিত হয়, সেই জলের মধ্যে বিভিন্ন নুড়ি কাকর বালিগুলো থাকে। সেই নুড়ি কাকর বালিগুলো নদীর দুপারের জমিতে সঞ্চিত হয়ে একটা উর্বর মাটির কিন্তু সৃষ্টি করে, যেটা আমরা আগে পড়ে এসেছি, খাদার আর হলো ভাঙ্গার, অর্থাৎ পুরনো মাটি আর হলো নতুন মাটি। তো নতুন মাটি যখন সেখানে সৃষ্টি হবে তখন কিন্তু সেখানকার কৃষি ব্যবস্থা কিন্তু খুব উন্নত হবে, অর্থাৎ সেখানে কিন্তু কৃষিকাজ প্রচুর উন্নত হবে। যদি কৃষিকাজের উন্নত হয় তাহলে সেখানে কৃষিকাজকে কেন্দ্র করে কিন্তু প্রচুর লোকের সমাগম ঘটবে এবং সেখানে কিন্তু প্রচুর লোকের বসবাসও করবে। অর্থাৎ যে সমস্ত জায়গার মাটি বা মৃত্তিকা খুবই উর্বর প্রকৃতির, সেখানে মূলত কৃষিকাজকে কেন্দ্র করে কিন্তু সেখানে জনবসতি গড়ে উঠবে। যদি আমি দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল ধরি, সেখানকার যে মৃত্তিকাটি রয়েছে কৃষ্ণ মৃত্তিকা, সেটি কিন্তু কার্পাস চাষের পক্ষে বিশেষ উপযোগী। তো যেহেতু ভারতের প্রধান ফসল, খাদ্য ফসল ধান, গম, সেহেতু ধান, গম যে সমস্ত মৃত্তিকায় বিশেষ করে চাষ হয় বা বেশি চাষ হবে, সেই সমস্ত মৃত্তিকায় কিন্তু জনবসতির পরিমাণ বেশি হবে। সেই জন্য আমাদের
মধ্য ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোকের বসবাস এবং প্রচুর পরিমাণ লোকের কিন্তু সমাগম ঘটে। কিন্তু দক্ষিণ ভারতের দিকে যদি যাই আমরা, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে, সেখানকার জনবসতি কিন্তু এই মধ্য ভারতের তুলনায় বা উত্তর ভারতের তুলনায় কিন্তু অনেকটাই কম। অর্থাৎ মৃত্তিকার উপর ডিপেন্ড করেও কিন্তু অনেক জায়গায় কিন্তু জনসংখ্যার তারতম্য বা হেরফের কিন্তু হয়। তারপর রয়েছে বনভূমি। যেমন বনভূমি, আগেকার দিনের যে মানুষ যারা ছিল তারা মূলত স্থানান্তর কৃষি পদ্ধতিতে চাষবাস করত। অর্থাৎ তাদের বর্তমান যুগের যে আধুনিক কৃষি প্রযুক্তি রয়েছে বা আধুনিক কৃষিকাজ রয়েছে বা কৃষি পদ্ধতি রয়েছে সেই সম্পর্কে কিন্তু তারা কোনো রকম তাদের ধারণা ছিল না। যেহেতু তাদের ধারণা ছিল না, সেহেতু তারা কোনো বন জঙ্গল যেখানে রয়েছে সেই বন জঙ্গল পরিষ্কার করে সেখানে কিন্তু কয়েক বছর চাষ করত। চাষ করার পর যখন তারা বুঝতে পারত যে এই জমির মাটির উর্বরতা শক্তি এখন আর নেই, তখন তারা সেখান থেকে অন্য জায়গায় কিন্তু চলে যেত। অর্থাৎ অন্য কোনো বনাঞ্চল লক্ষ্য করে সেখানে কিন্তু চলে যেত এবং সেখানে গিয়ে সেই বন পরিষ্কার করে আবার সেখানে কিন্তু চাষবাস করতো, যাকে আমরা স্থানান্তর কৃষি কিন্তু আমরা বলি। এছাড়াও যদি পার্শ্ববর্তী কোনো এলাকায় বনভূমি থাকে, সেই বনভূমি থেকে বিভিন্ন ফলমূল, কাঠ সংগ্রহ করে অনেকে জীবিকা নির্বাহ করার জন্য কিন্তু সেখানে বসবাস কিন্তু করে। তো বনভূমিকে কেন্দ্র করে সেই জন্যে কিন্তু অনেক সময় বসতি গড়ে তোলে। তো যেখানে বনভূমির পরিমাণ কম সেখানে কিন্তু জনসংখ্যার পরিমাণ কমও কিন্তু থাকতে পারে। মূলত পার্বত্য অঞ্চলে যদি বলি, সেখানে প্রচুর পরিমাণে বনভূমি দেখা যায় এবং একটা দুর্গম একটা পরিবেশ সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু সেখানে কিন্তু জনসংখ্যার পরিমাণটা কম থাকে। এমনি সমভূমি অঞ্চলের মূলত প্রাচীন যুগের কথাই যদি আমি ধরি, সেই প্রাচীন যুগে মূলত কৃষিকাজ করার জন্য বা স্থানান্তর কৃষি করার জন্যে, অর্থাৎ বনকে পরিষ্কার করে সেই বনকে চাষের জমিতে তৈরি করার জন্য কিন্তু সেই সময় কিন্তু জনবসতি গড়ে উঠত। সেই জন্য বনভূমিও কিন্তু জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিশেষ ভূমিকা পালন করে। তো এই ছিল কয়েকটি প্রাকৃতিক কারণ, ভূপ্রকৃতি, নদ নদী। দেখো, তারপর রয়েছে অর্থনৈতিক কারণ। তো অর্থনৈতিক কারণেও বিভিন্ন জায়গায় জনসংখ্যার তারতম্য কিন্তু হয়ে থাকে। তো অর্থনৈতিক কারণের মধ্যে ফার্স্ট পয়েন্ট রয়েছে খনিজ সম্পদ সংগ্রহ। তো খনিজ সম্পদ যেখানে যেখানে পাওয়া যায় ভারতের, মূলত ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যার তালচের এই সমস্ত জায়গায় কিন্তু ভূগর্ভ থেকে বিভিন্ন ধরনের যে খনিজ সম্পদগুলো রয়েছে, সেই সমস্ত খনিজ সম্পদগুলি সংগ্রহ করার জন্যে প্রচুর লোকের প্রয়োজন হয়, অর্থাৎ শ্রমিকের প্রয়োজন হয়। এবার যারা এখানে শ্রমিকের কাজ করবে তারা অবশ্যই ডেইলি প্যাসেঞ্জার করার থেকে তারা কি চাইবে, তারা পার্শ্ববর্তী কোনো এলাকাতে একটা বসতি বা স্থাপন করতে। সেই জন্য সেই সমস্ত জায়গায় এই খনিজ সম্পদকে কেন্দ্র করে কিন্তু জনবসতি কিন্তু গড়ে ওঠে। তারপর রয়েছে শিল্পের প্রসার। ঠিক একইভাবে যেখানে শিল্প কারখানা গড়ে উঠবে, সেই শিল্প কারখানায় প্রচুর শ্রমিকের প্রয়োজন হবে। সেই সমস্ত শ্রমিকেরা শিল্প কারখানার আশেপাশে তাদের বসতি বা বাসস্থান কিন্তু গড়ে তুলবে, সেহেতু সেখানে কিন্তু জনসংখ্যার সমাগম ঘটবে বা জনসংখ্যার বৃদ্ধি কিন্তু পাবে। তারপরে শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্র বা সংস্কৃতি কেন্দ্র, যেখানে শিক্ষা কেন্দ্র গড়ে উঠবে, যেমন আমাদের শান্তিনিকেতন, বোলপুরের শান্তিনিকেতন রয়েছে, যেখানে বিশ্বভারতী ইউনিভার্সিটি রয়েছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি রয়েছে। তো যেখানে যেখানে এরকম শিক্ষা কেন্দ্র গড়ে উঠবে, সেখানে কিন্তু বাইরের দেশ সহ ভারতের বিভিন্ন প্রান্তের ছাত্রদের চাহিদা কিন্তু থাকবে। অর্থাৎ ভারতের বিভিন্ন প্রান্তের ছাত্ররা সেখানে গিয়ে কিন্তু তারা পড়াশোনার জন্য আসবে এবং সেখানে গিয়ে কিন্তু তারা বসবাস কিন্তু করবে। যখনই বাইরের দেশ থেকে এখানে লোকজন আসবে, তারা বসতি স্থাপন করবে, তখন
সেই শিক্ষাকেন্দ্র যে জায়গায় গড়ে উঠেছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকের সমাগম কিন্তু হবে, অর্থাৎ সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক কিন্তু থাকবে। তারপরে ধর্মীয় স্থানগুলোতেও কিন্তু সেম একই রকমভাবে প্রচুর লোকের আগমন ঘটায়, সেখানে কিন্তু জনসংখ্যা তারতম্য কিন্তু হবে। তারপরে দেখো রয়েছে কি জনঘনত্ব বলতে কী বোঝো, জনঘনত্ব বলতে কী বোঝো। তো দেখো জনঘনত্ব বলতে কী বোঝায়, যে মোট জনসংখ্যা ও মোট জমির ক্ষেত্রফলের অনুপাত। অর্থাৎ ধরো এটা একটা এলাকা রয়েছে, এখানে মোট ধরো 10 স্কোয়ার কিলোমিটার রয়েছে, অর্থাৎ 10 স্কোয়ার কিলোমিটার এলাকাটা রয়েছে এবং এখানে 10 জন লোক বসবাস করে। তো এই যে মোট যে লোক সংখ্যা রয়েছে, মোট লোক সংখ্যাকে যখন মোট ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ করব তখন তাকে বলবো আমরা জনঘনত্ব। অর্থাৎ মোট জনসংখ্যাকে কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট ক্ষেত্রফলের যে অনুপাত তাকে বলবো আমরা জনঘনত্ব। আর একটা রয়েছে মানুষ জমির অনুপাত। তো মানুষ জমির অনুপাত একটু পার্থক্য রয়েছে, যে এই যে জায়গাটা রয়েছে, বাউন্ডারিটা রয়েছে, এই বাউন্ডারি বা দেশটার সমগ্র জায়গা কি আমাদের কাজে লাগে? ধরো এটুকু জায়গা আমাদের কাজে লাগে না, অর্থাৎ এটুকু জায়গা যদি ধরো আমার কাজে লাগলো না, তার মানে কি এটুকু আগে ছিল 10 স্কোয়ার, এখান থেকে 2 স্কোয়ার বাদ হয়ে গেল, তাহলে কত হলো 8 স্কোয়ার হয়ে গেল কিন্তু। অর্থাৎ এটাকে যদি আমি দেশ ধরি, এই দেশের 8 স্কোয়ার কিলোমিটার জায়গা কিন্তু আমাদের ব্যবহারের কাজে লাগে। তো এখানে 10 জন লোক বসবাস করে। তো মোট জনসংখ্যাকে যখন মোট কার্যকরী জমি দিয়ে বা কার্যকরী জমির ক্ষেত্রফল দিয়ে ভাগ করা হবে তখনই তাকে বলবো আমরা মানুষ জমির অনুপাত। অর্থাৎ কোনো দেশ বা অঞ্চলের মধ্যে যতটুকু জায়গা মানুষের ব্যবহারের কাজে প্রয়োজন বা মানুষের ব্যবহারের কাজে ব্যবহৃত হয়, সেই সমস্ত জায়গা এবং মোট জনসংখ্যার অনুপাতকেই বলবো আমরা মানুষ জমির অনুপাত। তারপর রয়েছে আদমশুমারি আর হলো ধারণযোগ্য উন্নয়ন কী, যেটা তোমাদের নোটের মধ্যে দেওয়া রয়েছে। আদমশুমারি আর ধারণযোগ্য উন্নয়ন কী? তো আদমশুমারি হলো জনগণনা। তো মূলত 1872 খ্রিস্টাব্দে এই জনগণনা 1972 খ্রিস্টাব্দে এই জনগণনা শুরু হয়। তারপর ধারাবাহিকভাবে 1981 থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর এই গণনা কিন্তু ভারতে হচ্ছে। অর্থাৎ আমাদের যদি এখন দেখি, আমাদের লাস্ট জনগণনা কিন্তু হয়েছিল 2011 সালে। তো সামনের যে 2021 সাল, সেই 2021 সালে কিন্তু পুনরায় আবার জনগণনা হবে। এই জনগণনাকেই বলবো আমরা আদমশুমারি। তারপর রয়েছে ধারণযোগ্য উন্নয়ন। তো আমাদের পরিবেশের সামগ্রিক উন্নতির জন্য আমাদের এমন কিছু পদক্ষেপ নিতে হবে যেগুলো পরিবেশ বান্ধব, অর্থাৎ যেগুলির সাহায্যে আমরা পরিবেশের উন্নতি যেমন ঘটাতে পারবো, তেমনি পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারব। এই সমস্ত উন্নয়নকেই বলবো আমরা ধারণযোগ্য উন্নয়ন। এবার আমি কোনো একটা যন্ত্র নিয়ে বা কোনো একটা শিল্প কারখানা তৈরি করলাম, সেখান থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করলাম, সেগুলো বাজারে প্রচুর বিক্রি হচ্ছে, কিন্তু সেই শিল্প কারখানা থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে, যে অপ্রয়োজনীয় জিনিসগুলো পরিবেশ দূষণ করছে, সেগুলোকে আমি ঠিকঠাক রাখতে পারলাম না। অর্থাৎ এক কথায় পরিবেশের দূষণ হচ্ছে। সেই শিল্প কারখানার মাধ্যমে যে উন্নয়ন হলো সেটা কিন্তু সম্ভব নয়, সেটা কিন্তু ধারণযোগ্য উন্নয়নের মধ্যে পড়বে না। আমাকে মাথায় রাখতে হবে এমন কোনো পদ্ধতির প্রচলন করতে হবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়, অর্থাৎ পরিবেশ বান্ধব, আবার আমাদের পরিবেশের উন্নয়ন কিন্তু ঘটাচ্ছে, তাকেই বলবো আমরা ধারণযোগ্য উন্নয়ন। লাস্ট প্রশ্ন রয়েছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কী? তো দেখো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ অবশ্যই বেশি জন্মহার রয়েছে। জন্মহারটা অতিরিক্ত হওয়ার জন্য জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই তুলনায় আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য কিন্তু মৃত্যুহারও কমে গেছে। এবার মৃত্যুহার যদি কমে যায় তাহলে কী হবে? জনসংখ্যা বৃদ্ধি তো অবশ্যই পাবে। এবার আগে দিনে যদি 10 জন জন্মায় আর দিনে যদি 10 জন মারা যায় তাহলে কী হবে? জনসংখ্যা কিন্তু সমান ব্যালেন্সে থাকবে। কিন্তু যখনই জন্মহার 10 জন হয়ে গেল কিন্তু চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য মৃত্যুহার 6 জন কমে গেল, অর্থাৎ 4 জন হয়ে গেল, তখন কিন্তু জনসংখ্যা আলটিমেট বৃদ্ধি পাবে। আর রয়েছে অল্প বয়সে বিবাহ। তো অল্প বয়সে বিবাহ হওয়ার ফলেও কিন্তু বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মূলত গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যায় যে অল্প বয়সে বিয়ে হওয়ার দরুন কিন্তু তাদের মধ্যে
সন্তান নেওয়ার প্রবণতা কিন্তু খুব বেশি থাকে, সেই জন্য কিন্তু জনসংখ্যার প্রবণতাও কিন্তু বৃদ্ধি পায় বা জনসংখ্যা বৃদ্ধি পায়। আর লাস্ট রয়েছে দারিদ্রতা। তো দারিদ্রতাও কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। তো দারিদ্রতা কেমন পালন করে? ধরো আমার ফ্যামিলি খুবই দরিদ্র, তা আমার মানসিকতা কী থাকবে, আমি যদি আমার যদি 3টে পুত্র সন্তান থাকে, তাহলে 3জনকে দিয়ে আমি 3 জায়গায় কাজ করাতে পারবো বা বিদেশে পাঠিয়ে দিতে পারবো। সেখানে 3জন কাজ করে কিন্তু যে টাকাটা উপার্জন করবে, সেটা দিয়ে আমার দারিদ্রতা দূর করা সম্ভব। অর্থাৎ দারিদ্রতার কারণে কিন্তু অনেক সময় জনসংখ্যা বৃদ্ধি পায়। তো এই ছিল আজকের ভারতের জনসংখ্যা চ্যাপ্টারের কিছু প্রশ্ন ও বোঝানোর ক্লাস। যদি অসুবিধা থাকে তোমরা একটু তোমাদের গ্রুপে একটু জানিয়ে দেবে, আমি সেটি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।